যখন এক নারী আরেক নারীর পাশে দাঁড়ায় তখন শুধু গল্প নয়, নিয়তির লিখনও বদলে যায়। হ্যাঁ, আজকের গল্প দুই নারীর। একজন ক্লান্ত, অবহেলিত আর প্রতিদিনকার লড়াইয়ে হারিয়ে ফেলেছে নিজেকে, আর একজন বিলাসবহুল ঝলমলে জীবনে থেকেও ডুবে আছে গভীর একাকিত্বে। দুজনেই ভিন্ন জগতের দুই মানুষ, কিন্তু যন্ত্রণার রং দুজনেরই এক। জীবনের এক মোড়ে কাকতালীয়ভাবে দেখা হয়ে যায় দুজনের। সেখান থেকে শুরু হয় এক নতুন বন্ধন, যেখানে সহানুভূতি মিশে যায় কষ্টের সাথে আর নির্ভরতা মিশে যায় নিঃসঙ্গতার সাথে। কিন্তু হঠাৎ কথার ছলে বলা একটা রসিকতা পরিণত হয় অপ্রত্যাশিত বাস্তবে। দুজনেই ধীরে ধীরে জড়িয়ে পড়ে এমন এক খেলায় যেখানে জীবন হয়ে ওঠে বিপজ্জনক। দুই নারী চেয়েছিল একে অপরের পাশে দাঁড়িয়ে নিজেদের ভাগ্য বদলাতে, কিন্তু ভাগ্য কি সত্যি বদলায়? জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। বলছিলাম সম্প্রতি হইচয়ে মুক্তিপ্রাপ্ত সিরিজ কর্মা কোর্মা এর কথা, যার অর্থ দাঁড়ায় কর্মফলের কোর্মা। নামটা একটু অদ্ভুত হলেও রেসিপিটা কিন্তু দারুণ। এটা এমন একটা সিরিজ যেখানে সম্পর্কের জটিলতা, সামাজিক চাপ এবং অপরাধের অন্ধকার দিকগুলো খুব জটিলভাবে দেখানো হয়েছে। তাই চলুন এখন আর কথা না বাড়িয়ে এই জটিলতায় ভরা গল্পটা জেনে আসি। শুরুতেই আমরা ঝিনুককে দেখতে পাই, যে কিনা একজন ডাবিং আর্টিস্ট। হিন্দি সিরিয়াল কিংবা মুভি বাংলায় ডাবিং করে ভয়েস দেয় ঝিনুক। কাজটা সে খুব ডেডিকেশনের সাথেই করে। ঝিনুকের রেকর্ডিং এর কাজ সব সময় রাতেই হয়, তাই সে প্রতিদিন রাতভর স্টুডিওতে থাকে। সকাল হলে বাড়ি ফিরে যায়। ঝিনুকের হাজবেন্ড গোপাল একজন বেকার মানুষ। সে কোনো রকম কাজকর্ম করে না, সারাদিন পাড়ায় আড্ডা দেয় আর সারা রাত মদ পান করে। সংসারের সমস্ত খরচ ঝিনুক একাই চালায়, এমনকি গোপালের মদ কেনার টাকাটাও ঝিনুককেই দিতে হয়। সংসার জীবনে ঝিনুক মোটেও সুখী নয়। সারা রাত কাজ করে সকালে বাড়ি ফিরলে দেখতে পায় তার হাজবেন্ড মরার মতো পড়ে আছেন। মাঝে মাঝে তো ঝিনুক কনফিউজড হয়ে যায় যে লোকটা বেঁচে আছে নাকি মরে গেছে। প্রতিদিন এই দৃশ্য দেখে বিরক্ত ঝিনুক। শুধু এতটুকু হলেও হয়তো ঝিনুকের জীবনটা ভালোভাবেই কেটে যেত, কিন্তু মদের নেশায় আসক্ত গোপাল ঝিনুকের টাকায় মদ খেয়ে প্রতিনিয়ত ঝিনুকের ওপরেই টর্চার করে। তাকে অপমান অপদস্থ করার কোনো সুযোগই ছাড়ে না সে। ঝিনুকের এই একঘেয়ে বিরক্তিকর লাইফে ভয়ঙ্কর টুইস্ট নিয়ে আসে একটা নিউজ পেপারের বিজ্ঞাপন। একদিন সকালে কাজ সেরে বাড়ি ফিরে ঝিনুক নিউজ পেপারে একটা কুকিং ওয়ার্কশপের বিজ্ঞাপন দেখতে পায়। 3 দিনের একটা ওয়ার্কশপ, সেখানে স্পেশাল কিছু খাবারের রেসিপি শেখানো হবে। তবে এই ওয়ার্কশপে পার্টিসিপেট করতে হলে মোটা অঙ্কের একটা পেমেন্টও করতে হবে। ঝিনুকের খুব ইচ্ছা হয় যে সে এই ওয়ার্কশপে পার্টিসিপেট করবে। সে নিজের জমানো কিছু টাকা কিচেনে লুকিয়ে রেখেছিল। সে চেক করে দেখে টাকাগুলো আছে কিনা। টাকাগুলো ঠিকঠাকই আছে দেখে সে অনেক স্বস্তি পায় এবং ওই কুকিং ওয়ার্কশপে পার্টিসিপেট করার সিদ্ধান্ত নেয়। পরের দিন ঝিনুক চলে যায় সেই ওয়ার্কশপে। বেশ কয়েকজন মহিলা পার্টিসিপেট করেছে। সেখানে সে সাজিদ সবাইকে ওয়েলকাম করে। সবার শেষে উপস্থিত হয় ঝিনুক। সব টেবিলই মোটামুটি ফুল ছিল, শুধু একটা টেবিলে একটা চেয়ার ফাঁকা। ঝিনুক পারমিশন নিয়ে সেখানে বসে পড়ে। ওই টেবিলে শাহানা নামের একটা মহিলা বসেছিল। সে আগ বাড়িয়ে ঝিনুকের সাথে পরিচিত হয়। শাহানাকে দেখেই বোঝা যাচ্ছিল সে কোনো অভিজাত বাড়ির বউ। আর ঝিনুক তো খেটে খাওয়া সাধারণ মধ্যবিত্ত মহিলা, তাই সে প্রথমে শাহানার সামনে একটু আনকমফোর্টেবল ফিল করছিল। কিন্তু শাহানা মিশুক স্বভাবের হওয়ায় খুব অল্প সময়ের মধ্যেই ঝিনুকের সাথে ভাব জমিয়ে ফেলে। এরপর কুকিং শুরু করার সময় ঝিনুক খুব এক্সাইটেড হয়ে বলে, আমার না অনেক দিনের ইচ্ছা ছিল এরকম একটা অ্যাপ্রন পরে এমন করে লাক্সারিয়াস কিচেনে রান্না করব। আর আমার একটা স্বপ্নও আছে, একদিন নিজের একটা রেস্টুরেন্ট হবে। কিন্তু আমার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। জীবনের এত এত দায়িত্বের মধ্যে আমার স্বপ্নগুলো চাপা পড়ে গেছে। আমার হাজব্যান্ড কিছু করে না তো, তাই আমি ডাবিং করে সংসার চালাই। শাহানা বলে, স্বপ্ন মানেই তো অধরা বস্তু, তবুও স্বপ্নকে পুষে রাখতে হয়। কথাটা ঝিনুকের বেশ ভালো লাগে। এরপর শাহানা ঝিনুকের দিকে ভালোভাবে তাকিয়ে দেখে। তার চুলগুলোতে পরম যত্নে হাত বুলিয়ে দিয়ে বলে, তোমার চুলগুলো অনেক সুন্দর, তবে একটু যদি কেটে ছোট ছোট করো তাহলে আরো সুন্দর লাগতো। চুল ছোট করলে তোমার চোখগুলো ভালোভাবে দেখা যাবে। এত সুন্দর চোখগুলো লুকিয়ে রেখো না, নিজের সৌন্দর্যকে প্রকাশ করো। শাহানার কথাগুলো ভীষণভাবে প্রভাবিত করে ঝিনুককে। ওই দিনই সে চুল কেটে ছোট করে ফেলে। কাজের চাপে নিজেকে হারিয়ে ফেলা ঝিনুক নিজের যত্ন নিতে শুরু করে। পরদিন খুব সুন্দরভাবে সেজে গুজে পরিপাটি হয়ে ওয়ার্কশপে যাওয়ার জন্য বের হয় ঝিনুক। কিন্তু বাড়ি থেকে বের হতে না হতেই ঝিনুকের পথ আটকায় গোপাল। সে পাড়ার চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিল। ঝিনুককে দেখে সবার সামনে তাচ্ছিল্য করে বলে, এত সেজে গুজে কোথায় যাচ্ছ? ঝিনুক বলে, এক্সট্রা ডাবিং সেশন আছে। তখন গোপাল বলে, ভয়েস দেওয়ার জন্য হিরোইনের মতো সেজে যেতে হয় নাকি? আর তোমার কাজ তো রাতে, দিনের বেলা কার কাছে যাচ্ছ? কাজের নাম করে বাইরে গিয়ে কি নোংরামি করে বেড়াও সব আমি জানি। ঝিনুক বলে, সংসার চালাতে হলে কাউকে না কাউকে তো বাইরে যেতেই হবে। গোপাল আবারও নোংরা ইঙ্গিত করে বলে, বাইরে গিয়ে শুধু ভয়েস দাও নাকি অন্য কিছুও দাও?
গোপালের এ সমস্ত নোংরা কথায় বিরক্ত হয়ে ঝিনুক তাকে সরিয়ে দিয়ে বলে, আমার দেরি হয়ে যাচ্ছে, যেতে হবে। আর তাতেই গোপাল ক্ষেপে গিয়ে সবার সামনে ঝিনুকের গালে কষে একটা চড় বসিয়ে দেয়। এতগুলো মানুষের সামনে ঝিনুক একেবারে হতবম্ব হয়ে যায়। নিজেকে কোনো রকমে সামলে সে দ্রুত ওয়ার্কশপে চলে যায়। ঝিনুকের মলিন চেহারা দেখে শাহানা জানতে চায় তার কি হয়েছে। ঝিনুক কথা কাটিয়ে দিয়ে বলে, আমি ক্লান্ত তো, তাই এমন দেখাচ্ছে। কিন্তু শাহানা বলে, ক্লান্ত চেহারা তো এমন হয় না, আমাকে খুলে বলো কি হয়েছে। ঝিনুক এবার কাঁদতে শুরু করে। সে বলে, আমার হাজবেন্ড আমাকে মানুষ বলেই মনে করে না। আমি ওর কাছে শুধু একটা পুতুল, যার সাথে যা ইচ্ছে তাই করা যায়। সে সবসময় আমাকে টর্চার করে। এটা নতুন কিছু নয়, কিন্তু আজ রাস্তার মাঝখানে আমার সাথে যা করলো তা কিছুতেই মেনে নিতে পারছি না। আমি ভাবছি ওই বাড়িটাতে আমি ফিরবো কিভাবে। শাহানা ঝিনুককে সান্ত্বনা দিয়ে বলে, তোমার আর আমার পৃথিবী আলাদা হলেও আমাদের জীবনটা কিন্তু অনেকটাই একই রকম। এরপর শাহানা নিজের জীবনের গল্প বলতে শুরু করে। শাহানার হাজব্যান্ড অর্জুন একজন অনেক বড় IVF সার্জন। জীবনে কোনো কিছুর কমতি নেই শাহানার। যখন যা প্রয়োজন সবকিছুই হাতের কাছে এনে দেওয়ার ব্যবস্থা করে অর্জুন। শুধু দেয় না সময় আর ভালোবাসা। শাহানা অর্জুনের সাথে সময় কাটাতে চায়, একসাথে কোথাও ঘুরতে যেতে চায়, ভালোবাসাময় মুহূর্ত তৈরি করতে চায়। কিন্তু শাহানার জন্য অর্জুনের হাতে কোনো সময়ই নেই। সে সবসময় নিজের জগৎ নিয়েই ব্যস্ত থাকে। আর তাই বিশাল আভিজাত্যের মাঝেও শাহানা তীব্র একাকিত্বে ভোগে। শাহানা ঝিনুককে বলে, দেখো, আমার বাড়ি, গাড়ি, শাড়ি, গয়না সবকিছুই আছে, শুধু কথা বলার একটা মানুষ নেই। মন খারাপ হলে জড়িয়ে ধরবে কিংবা মন খুলে একটু হাসবো, এমন কোনো মানুষ আমার জীবনে নেই। এসব বলতে বলতে কেঁদে ফেলে শাহানা। আসলে সুখ জিনিসটাই ভীষণ অদ্ভুত। কারো হাজবেন্ড ইনকাম করে না বলে অসুখী, আর কারো হাজবেন্ড কোটি কোটি টাকা কামানোর পরেও সে অসুখী। যাই হোক, ওই দিন বাড়ি ফিরে ঝিনুক গোপালকে জানায় যে সে একটা লোকের সঙ্গে গোপালের চাকরির জন্য কথা বলেছে। গোপাল তখন নোংরা ইঙ্গিত করে বলে, তোমাকে তো বাজারে বিলিয়েই দিয়েছি, আমি আবার কাজ করতে যাব কেন? ঝিনুক বলে, তোমার লজ্জা করে না নিজের স্ত্রীকে নিয়ে এসব বলতে? সকালে পাড়ার লোকেদের সামনে আমার গায়ে হাত তুললে, এতে কি পাড়ায় তোমার সম্মান খুব বাড়লো? গোপাল বলে, তুমি আবার কিসের স্ত্রী? যে মেয়ে একটা সন্তান দিতে পারে না সে আবার স্ত্রী হয় নাকি? তোমার কাছে তো একটা সন্তানই চেয়েছিলাম, সেটাও হয়নি তোমার দ্বারা। তুমি আসলে আমার জীবনের একটা অভিশাপ। ঝিনুক আর কোনো জবাব দেয় না। গোপালের এসব আচরণে অভ্যস্ত হয়ে গেছে সে। পরের দিন ঝিনুক আবার ওয়ার্কশপে যায়। আজ ওয়ার্কশপের লাস্ট ডে। সবাই অনেক গল্পগুজব করছিল। এই 3 দিন ঝিনুকের অনেক ভালোই কেটেছে। এই কথাগুলো সে শাহানাকে বলছিল। তখনই শাহানার কাছে একটা কল আসে। কলটা করেছে তার হাজবেন্ড অর্জুন। অর্জুন জানায় সে শাহানার সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট ব্লক করে দিয়েছে। আসলে শাহানার রিসেন্টলি একটা ডায়মন্ড ব্রেসলেট কিনেছে। অর্জুনের মনে হয়েছে শাহানা অতিরিক্ত টাকা নষ্ট করছে, তাই সে এই কাজটা করেছে। অর্জুনের কথা শুনে শাহানা হতবাক হয়ে যায়। তার মন খারাপ দেখে ঝিনুক জিজ্ঞেস করে, কি হয়েছে তোমার? শাহানা ঝিনুককে তখন সবটা জানায় এবং কাঁদতে কাঁদতে বলে, অর্জুন আসলে আমাকে কোণঠাসা করে মেরে ফেলতে চাচ্ছে। ঝিনুক তখন শাহানাকে সান্ত্বনা দিয়ে মজা করে বলে, চলো একটা কাজ করি, আমার হাজবেন্ডকে তুমি মেরে ফেলো আর তোমার হাজবেন্ডকে আমি মেরে ফেলি। শয়তান দুটো শেষ হয়ে যাবে আর কেউ কিচ্ছু টের পাবে না। ঝিনুকের কথা শুনে শাহানা অনেক অবাক হয়। তখন ঝিনুক হাসতে হাসতে বলে, আরে মজা করে বলছি আমি। অনেকদিন পর মন খুলে হাসে ঝিনুক। শাহানা কোনো কথা না বলে তার দিকে তাকিয়ে ঝিনুকের হাসি দেখে। পরদিন সকালে ঝিনুকের বাড়িতে ছোটখাটো একটা তুফান হয়ে যায়। গোপাল জানতে পারে যে ঝিনুক কুকিং ওয়ার্কশপে গিয়েছিল আর সেখানে পার্টিসিপেট করতে 10,000 টাকা খরচ করেছে। ঝিনুক তাকে না জানিয়ে ওয়ার্কশপে যাওয়ায় গোপাল বাড়িতে ভাঙচুর শুরু করে দেয়। গোপাল বলে, এত টাকা কোথায় পেলি তুই? চুরি করেছিস নাকি? ঝিনুক বলে, আমি আমার ইনকামের টাকা খরচ করেছি, এটা তোমার সমস্যা কোথায়? গোপাল বলে, এই জীবন তোর ভালো লাগছে না তাই না? হাই সোসাইটির বড়লোক বন্ধু দরকার তোর। এসব বলতে বলতে গোপাল ঝিনুককে মারতে থাকে। এমনকি সে ঝিনুককে বেলকনিতে নিয়ে গিয়ে ওপর থেকে ফেলে দেওয়ার হুমকিও দেয়। ঝিনুক শুধু চুপচাপ সবকিছু সহ্য করে যায়। এরপর সন্ধ্যাবেলা ঝিনুক ডাবিং ভয়েস করার জন্য স্টুডিওতে চলে যায়। সময়ের আগে কাজ শেষ হয় ভয়েস রেকর্ডার রনি খুব খুশি হয়। ঝিনুক বলে, তাড়াতাড়ি শেষ হই বা কি লাভ, সকালের আগে তো আর বাস পাবো না। তখন রনি বলে, আজ একটা ট্যাক্সি করে চলে যাও। ঝিনুক বলে, ট্যাক্সির বদলে বাসে যাওয়া আসা করেই তো একটু টাকা জমাতে পারি, আমার জন্য ট্যাক্সি পোষাবে না। যেহেতু ঝিনুককে বাসের জন্য সকাল পর্যন্ত অপেক্ষা করতেই হবে, তাই রনি ঝিনুককে পাশের একটা কফি শপে যাওয়ার জন্য অফার করে। কিন্তু ঝিনুক বাহানা দেখিয়ে বিষয়টা এড়িয়ে যায়। এমনিতেও গোপাল তাকে খুব বাজেভাবে সন্দেহ করে, তাই সে স্টুডিওর বাইরে গিয়ে একটা ছেলের সঙ্গে বসে কফি খাওয়ার সাহস করতে পারছিল না। সকাল হলে ঝিনুক বাসে করে বাড়ি ফিরে যায়। কিন্তু বাড়ি পৌঁছতেই সে দেখে বাড়ির সামনে অনেক মানুষের ভিড়। শুধু তাই নয়, পুলিশও এসেছে। ঝিনুক ভিড় ঠেলে এগিয়ে গেলে দেখতে পায় গোপালের রক্তাক্ত নিথর দেহ নিচে পড়ে আছে। বেলকনি থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে গোপালের।
গোপালকে এই অবস্থায় দেখে প্রচণ্ড অবাক হয় ঝিনুক। তবে সে একটুও কষ্ট পায় না। একেবারে নির্বিকারভাবে সে বাড়ির ভেতরে চলে যায়, যেন কিছুই হয়নি, যেন তার স্বামী নয়, কোনো জন্তু জানোয়ারের দেহ পড়ে আছে বাইরে। ঝিনুক বাড়ির দরজা বন্ধ করে দিয়ে নিজের জন্য এক কাপ চা বানায়। এরপর চুপচাপ বসে হাত থেকে শাখা চুড়ি সব খুলে ফেলে। এসবের মাঝে পুলিশ গোপালের ডেড বডি পোস্টমর্টমের জন্য নিয়ে যায়। কিছুক্ষণ পর লোকাল থানার ইন্সপেক্টর ভূপেন ঝিনুকের সঙ্গে কথা বলার জন্য থানায় ডেকে নেয়। ঝিনুক থানায় গেলে ভূপেন তার কাছে স্টেটমেন্ট চায়। ঝিনুকও নির্বিকারভাবে সব প্রশ্নের জবাব দিতে থাকে। ভূপেন জিজ্ঞেস করে, আপনার হাজব্যান্ড কি প্রতিদিন মদ খায়? ঝিনুক জানায়, প্রতিদিনই খায় এবং গত রাতেও খেয়েছে। ভূপেন জিজ্ঞেস করে, আপনার কি মনে হয় আপনার হাজব্যান্ডের মৃত্যুটা কি অ্যাক্সিডেন্ট নাকি অন্য কিছু? ঝিনুক বলে, অ্যাক্সিডেন্টই তো মনে হচ্ছে। ভূপেন বলে, আমাদেরও তাই মনে হয়। এরপর ভূপেন ঝিনুককে চলে যেতে বলে, তবে জানিয়ে দেয় প্রয়োজন হলে আবারও তাকে থানায় আসতে হতে পারে। ঝিনুক বলে, রাতে ডাবিংয়ের কাজ শেষ হয়ে গেলে সারাদিন আমি বাসাতেই থাকি, যখন ডাকবেন আমি চলে আসব। বাড়ি ফিরে ঝিনুক ভাবতে থাকে কিভাবে এমনটা হলো গোপালের। হঠাৎ ঝিনুকের মনে পড়ে যায় ওই দিন সে শাহানার সামনে ঠাট্টা করে বলেছিল, আমার হাজব্যান্ডকে তুমি মেরে ফেলো আর তোমার হাজব্যান্ডকে আমি মারি। এই কথাটা শাহানা সিরিয়াসলি নিয়ে নেয়নি তো? ঝিনুক বেশ চিন্তায় পড়ে যায়। আবার ভাবে, না, ঠাট্টা করে বলা সামান্য একটা কথাতে কি কেউ কাউকে খুন করে ফেলে নাকি? তবে ঝিনুক আজ অনেক খুশি। আজকের দিনটা একদম অন্যরকম। আজ সে একদম স্বাধীন। ঝিনুক তার পছন্দের খাবার রান্না করে। এরপর পছন্দের নীল রঙের শাড়ি পরে বৃষ্টিতে ভেজে ঝিনুকের নতুন জীবনের দিনগুলো খুব ভালো কাটতে থাকে। এরপর একদিন কিছু কেনাকাটা করার জন্য সুপার শপে যায় ঝিনুক। কাকতালীয়ভাবে সেখানে দেখা হয়ে যায় শাহানার সাথে। ঝিনুক একটু অবাক হয়ে জিজ্ঞেস করে, আরে তুমি এখানে? শাহানা বলে, তোমার সাথে দেখা হয়ে ভালোই হলো। আমি তো আমার কাজটা করে দিয়েছি, এখন তুমি তোমার কাজটা কখন করবে বলো? ঝিনুক অবাক হয়ে জিজ্ঞেস করে, কি কাজ করেছো তুমি? শাহানা ফিসফিস করে বলে, কেন, গোপালের কাজ শেষ করে দিয়েছি না, এবার তুমি অর্জুনকে মারবে। আমাদের মধ্যে তো এটাই ডিল হয়েছিল, তাই না? শাহানার কথা শুনে স্তব্ধ হয়ে যায় ঝিনুক। ঠাট্টা করে বলা একটা কথা শাহানা যে এভাবে সিরিয়াসলি নিয়ে নেবে ঝিনুক কখনো কল্পনাও করেনি। কিন্তু ঝিনুকের জন্য এখন সবথেকে ভয়ানক বিষয় হলো তাকে অর্জুনের মার্ডার করতে হবে। ঝিনুক অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে। সে যখন বাড়ি ফিরছিল পুরো রাস্তা তার মস্তিষ্কে শুধু শাহানার কথাই ঘুরছিল। তার কল্পনায় শাহানা অনবরত তাড়া দিচ্ছিল অর্জুনকে খুন করার জন্য। এসব ভাবতে ভাবতে বাড়িতে পৌঁছে সে দেখতে পায় ভূপেন এসেছে। গোপালের বডিটা যেখানে পড়েছিল ভূপেন সেখানে শুয়ে শুয়ে চিন্তা করছে কি ঘটেছিল গোপালের সাথে। ঝিনুককে দেখে ভূপেন জানায় যে সে বোঝার চেষ্টা করছে গোপাল ইচ্ছে করে লাফ দিয়েছিল নাকি অ্যাক্সিডেন্টালি পড়েছিল। এরপর ভূপেন ঝিনুকের কাছে এক কাপ চা খেতে চায়। ও না, সরি, চা নয়, দুধ খেতে চায়। তার আবার চাতে একটু সমস্যা আছে। দুধ চা তার পেটে একেবারেই হজম হয় না, এই কারণে সে দুধ খেয়েই কমফোর্টেবল। তো দুধ খেতে খেতে সে বলে, ঘটনা অনেক কিছুই হতে পারে। হতে পারে কেউ গোপালকে ধাক্কা দিয়েছে, আর এমনটা হলে তো পুরো কেসটাই বদলে যাবে। ঝিনুক বলে, আপনার কি মনে হয় গোপালকে কেউ খুন করেছে? ভূপেন বলে, আসলে পোস্টমর্টম রিপোর্ট পুরোপুরি না আসা পর্যন্ত কিছু বলা যাচ্ছে না, তবে আমার মনে হচ্ছে এখানে কোনো একটা গন্ডগোল আছে। আমি রহস্যের গন্ধ পাচ্ছি। ঝিনুক বলে, আপনি মনে হয় কেসটা নিয়ে একটু বেশিই ভাবছেন। ভূপেন বলে, কেস নিয়ে ভাবা ছাড়া আমার আর তো কোনো কাজ নেই, তাই ভাবছি। এরপর ভূপেন থানায় ফিরে যায়। এর আগেই ভূপেন তার জুনিয়র অফিসার কানাইকে বলেছিল গোপালের বাড়ি এবং ঝিনুকের স্টুডিওর আশেপাশে সিসিটিভি ফুটেজ চেক করতে। সে আসলে ওই সময় ঝিনুকের অ্যাক্টিভিটি চেক করতে যাচ্ছিল। কানাই ভূপেনকে জানায় যে ঝিনুকের অ্যাক্টিভিটি একেবারেই ক্লিয়ার, তাকে নিয়ে সন্দেহজনক কোনো কিছুই পাওয়া যায়নি। ঝিনুক রাত 10টায় স্টুডিওতে ঢুকেছে এবং পরদিন সকাল 6টায় সেখান থেকে বের হয়েছে। পুরো রাত সে স্টুডিওতেই ছিল, একবারও বের হয়নি। ভূপেন বলে, এত ক্লিয়ার অ্যাক্টিভিটি কিভাবে সম্ভব? আমার মনে হয় এই ঝিনুক মহিলাটা অনেক চালাক, সে কিছু একটা অবশ্যই লুকোচ্ছে। সে যেহেতু একজন প্রফেশনাল ভয়েস আর্টিস্ট, তাই ডায়লগগুলো কিভাবে দিতে হয় সে খুব ভালো করেই জানে। হয়তো আমাদের কথার জালে ফাঁসাতে চাচ্ছে। এরপর ভূপেন কানাইকে বলে, তুমি বরং গোপালের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে ভালোভাবে খোঁজ খবর নাও। গোপাল কার সঙ্গে ঘুরতো, কোথায় আড্ডা দিত, ওর বন্ধু বান্ধব কে কে ছিল, সবকিছু ভালোভাবে দেখো। আর ঝিনুকের ব্যাপারেও একটু ভালো করে খোঁজ খবর নাও। একটু চেক করে দেখো গোপালের সঙ্গে বিয়ে হওয়ার আগে কিংবা বিয়ের পরে অন্য কোনো ছেলের সঙ্গে ঝিনুকের কোনো সম্পর্ক ছিল কিনা। সেখান থেকে হয়তো কোনো ক্লু পাওয়া যেতেও পারে। বাড়ি ফিরেও ভূপেন ঝিনুকের কেসটা নিয়েই ভাবছিল। এরপর সে তার মায়ের রুমে গিয়ে দেখে তার মা ঘুমিয়ে পড়েছে। সে চুপটি করে জানালার পর্দা টেনে দিয়ে বাইরে বেরিয়ে আসে এবং আনমনে গান শুনতে শুনতে খাবার খেতে থাকে আর এই কেসটা নিয়ে ভাবতে থাকে। ওদিকে ঝিনুক স্টুডিওতে রেকর্ড করছিল, কিন্তু তখনও তার মনের ভেতর শুধুমাত্র শাহানার কথাই ঘুরপাক খাচ্ছিল। সে কোনোভাবেই অর্জুনকে মারার জন্য প্রস্তুত ছিল না।
এসব ভাবতে ভাবতেই সে আনমনে অর্জুনের নাম ধরে চিৎকার করে ওঠে। বিষয়টা রনির কাছে একটু অদ্ভুত লাগে। ঝিনুকের অবস্থা বেশ খারাপ হয়ে পড়েছিল। তাই রনি তাকে রেকর্ডিং রুম থেকে বাইরে বেরিয়ে এসে বসতে বলে। ঝিনুক বাইরে এসে বসলে রনি তাকে বুঝিয়ে শুনিয়ে শান্ত করার চেষ্টা করে। তাকে জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো তো? ঝিনুক বলে, হ্যাঁ, আমি একদম ঠিক আছি, শুধু একটু টায়ার্ড আর কি। রনি ভেবেছিল গোপাল মারা যাওয়ার কারণেই ঝিনুক এতটা ভেঙে পড়েছে। তাই তার মনটা ভালো করার জন্য রনি তাকে একটা চকলেট দিতে যায়। কিন্তু ঝিনুক সেটা এড়িয়ে আবারও রেকর্ড করতে চলে যায়। ভোরে ঝিনুক বাড়ি ফিরে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। বেশ কিছুক্ষণ পর হঠাৎ তার দরজায় কেউ কড়া নাড়লে সেই শব্দে ঝিনুকের ঘুম ভেঙে যায়। সে দরজা খোলা মাত্রই একটা লোক তার নামের একটা পার্সেল দিয়ে চলে যায়। ঝিনুক বুঝতে পারছিল না তার নামে পার্সেল কোথা থেকে এলো। কৌতূহলবশত পার্সেলটা খুলতেই সে ভেতরে একটা দামি স্কার্ফ দেখতে পায়, আর তার সাথে ছিল একটা চিরকুট, যাতে লেখা ছিল, তোমাকে তোমার নতুন আর মুক্ত জীবনের শুভকামনা, এবার আমাকে মুক্ত করার পালা। সেটা দেখে ঝিনুক বুঝে যায় পার্সেলটা শাহানা পাঠিয়েছে। ঝিনুক তখন বেশ ভয় পেয়ে যায়। কিছু বুঝে উঠতে না পেরে সে তৎক্ষণাৎ পৌঁছে যায় থানায়। কিন্তু থানায় সেই সময় ভূপেন ছিল না। ওদিকে কানাইও ফোনে কারোর সঙ্গে কথা বলায় ব্যস্ত ছিল। ঝিনুক বারবার তাকে কিছু একটা বলার চেষ্টা করে, ভূপেন কোথায় আছে সেটা জানার চেষ্টা করে, কিন্তু কানাই সেটাতে পাত্তাই দেয় না। একটা পর্যায়ে ঝিনুক রেগে সেখান থেকে উঠে যাচ্ছিল, তখনই হঠাৎ সেখানে ভূপেন চলে আসে। তবে ঝিনুক তাকে কিছু না বলেই ঝুম বৃষ্টির মধ্যে থানা থেকে বেরিয়ে যায়। বৃষ্টির কারণে ভূপেন তাকে একটু অপেক্ষা করতে বলে, কিন্তু ঝিনুক তার কোনো কথা শোনে না। এদিকে বৃষ্টির কারণে সে কোথাও যেতেও পারছিল না। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকাকালীন হঠাৎ করে শাহানা ছাতা হাতে তার পাশে এসে দাঁড়ায়। তাকে দেখে ঝিনুকের ভয় আরো কয়েক গুণ বেড়ে যায়। তবে সেটা সে শাহানাকে বুঝতে দেয় না। অবশ্য শাহানা ঠিকই বুঝে গিয়েছিল যে ঝিনুক হয়তো তার ব্যাপারেই পুলিশে জানাতে এসেছে। তাই সেও ঝিনুককে খুব ঠান্ডা মাথায় হুমকি দেয়, ঝিনুক যদি তার ব্যাপারে পুলিশকে কিছু জানায় তাহলে সেও ঝিনুকের ব্যাপারে পুলিশকে সবটা জানিয়ে দেবে। কারণ একজন আরেকজনের স্বামীকে মারার আইডিয়াটা তো সর্বপ্রথম ঝিনুকই দিয়েছিল। ট্রেনিং সেন্টারের সিসিটিভি ফুটেজেও সেই রেকর্ড পাওয়া যাবে। তবে ঝিনুকের বাড়িতে কোনো সিসিটিভি ক্যামেরা নেই, তাই গোপালকে ধাক্কাটা যে শাহানাই দিয়েছিল এটা প্রমাণ করাও কোনোভাবেই সম্ভব নয়। অর্থাৎ সমস্ত দোষ ঝিনুকেরই হবে। শাহানা তাকে এটাও জানিয়ে দেয় যে সে ওই রাতে গোপালের মদের ভেতর জাইলোমা নামের একটা ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিল। এই কারণেই সেই রাতে গোপালকে মারাটা এত সহজ হয়েছে। সেটা শুনে ঝিনুক তখন ভয় পেয়ে গিয়ে বলে, বিশ্বাস করো, আমি পুলিশকে কিচ্ছু বলিনি, আর কখনো কিছু বলবোও না। সেটা শুনে শাহানা বলে, তাহলে তো খুবই ভালো, আমরা দুজনেই নিরাপদ। আমি তোমার কাজটা করে দিয়েছি, এখন তুমি দ্রুত আমার কাজটা করে দাও। এই কথা বলে সে ঝিনুকের হাতে তার ছাতাটা ধরিয়ে দিয়ে সেখান থেকে চলে যায়। ঠিক সেই মুহূর্তে ভূপেন দরজার কাছে এসে দেখে ঝিনুক ঠিক থানার বাইরেই দাঁড়িয়ে আছে। তবে সে কিছু বলার আগেই ঝিনুক সেখান থেকে চলে যায়। বাড়ি ফিরে ঝিনুক কিচেনে রান্না করছিল। তখনই হঠাৎ ছাদ থেকে পানি টপকে পড়তে থাকে। প্রথমে সে বিষয়টা এড়িয়ে যায়, কিন্তু পরক্ষণেই ছাদ ফেটে অঝোর ধারায় পানি ঝরতে থাকে তার মাথার উপর। আসলে এটা শুধু তার কল্পনা ছিল। হয়তো বিষয়টা দ্বারা এটা বোঝানো হয়েছে যে ছোট ছোট ইঙ্গিতগুলোকে এড়িয়ে ঝিনুক কোনো বড় ভুল করছে, যার পরিণতি খুব ভয়ঙ্কর হতে পারে। যাই হোক, পরদিন সকালে কানাই গোপালের পোস্টমর্টম রিপোর্ট নিয়ে ভূপেনের কাছে হাজির হয়ে যায়। ভূপেন তাকে রিপোর্টটা পড়ে শোনাতে বললে কানাই তাকে জানায় যে রিপোর্টে সন্দেহ করার মতো কিছুই আসেনি। রিপোর্ট অনুযায়ী গোপালের শরীরে অ্যালকোহলের মাত্রা অনেক বেশি ছিল। এই কারণেই হয়তো সে নিজের ভারসাম্য হারিয়ে সেদিন বারান্দা থেকে পিছলে পড়ে গেছে। তবে ভূপেনের কাছে কেন যেন বিষয়টা হজম হচ্ছিল না, কারণ পোস্টমর্টম রিপোর্ট সাধারণত লেখা হয় ইংলিশে, আর কানাই তাকে যেটা পড়ে শোনাচ্ছিল সেটা ছিল বাংলায়। আসলে কানাইয়ের আবার ইংরেজিতে একটু সমস্যা আছে। এই কারণেই সে নিজের মতো করে ভেঙে চুরে আসল রিপোর্টের একটা বাংলা কপি তৈরি করেছিল। ভূপেন সেটা বুঝতে পেরে তাকে অরিজিনাল রিপোর্টটা পড়ে শোনাতে বলে, আর সেখান থেকেই কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে আসে। ভূপেন জানতে পারে গোপালের শরীরে শুধুমাত্র অ্যালকোহল নয়, ঘুমের ওষুধও ছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে, মানুষ তো অকারণে ঘুমের ওষুধ খাবে না। কানাই সেটা শুনে বলে, মাতাল মানুষ খেতেই পারে, এ আর এমন কি। তবে ভূপেনের বারবার মনে হচ্ছিল এর পেছনে কোনো রহস্য আছে। তাই সে তৎক্ষণাৎ এই রহস্য ভেদ করার জন্য পৌঁছে যায় ঝিনুকের বাড়িতে। ঝিনুক ওই সময় কোথাও একটা যাচ্ছিল, কিন্তু ভূপেনের কারণে তাকে আবারও বাড়ি ফিরতে হয়। এরপর ভূপেন কথায় কথায় ঝিনুককে জিজ্ঞেস করে যে গোপাল কোনো ঘুমের ওষুধ খেত কিনা। ওষুধের কথা শুনে ঝিনুক বেশ ঘাবড়ে যায়। তার চোখের সামনে তখনও শাহানার প্রতিচ্ছবি ঘুরে বেড়াচ্ছিল। ঝিনুক তখন বলে ওঠে, গোপাল আমার হাতে কোনো ওষুধ খেত না, হয়তো সে নিজেই জাইলোমা ট্যাবলেটগুলো জোগাড় করেছিল। আমাদের মহল্লার ওষুধের দোকানদারের সঙ্গে ওর খুব ভালো সম্পর্ক, সেখান থেকেই হয়তো নিয়েছে। কথাটা শুনে ভূপেনের মনের সন্দেহ আরও বেড়ে যায়, কারণ সে তো কোনো ওষুধের নাম বলেনি।
তাহলে জাইলোমা ট্যাবলেটের ব্যাপারে ঝিনুক কি করে জানলো? তবে সেই বিষয়টা ঝিনুককে বুঝতে দেয় না, শুধু জিজ্ঞেস করে, আচ্ছা আপনি গতদিন থানায় কিছু একটা বলতে গিয়েছিলেন, কিন্তু বলতে পারলেন না, সেটা এখন বলে দিন, না হলে মনের ভেতর খচখচ করবে। ঝিনুক সেটা শুনে বেশ চিন্তায় পড়ে যায়, কারণ সত্যিটা বললেও তাকে বিপদে পড়তে হবে, আর না বললেও বিপদে পড়তে হবে। প্রচণ্ড হতাশ হয়ে সে বলে, আসলে গোপাল আমাকে অনেক মারত, এতটাই বেশি টর্চার করতো যে মানুষকে আমি যদি সেটা শেয়ার করি তাহলে তারা ভাববে আমি সিম্প্যাথির জন্য নাটক করছি, কিন্তু আসলে তা নয়। ও সত্যি আমাকে অনেক টর্চার করত, আমাকে মানুষ বলেই গণ্য করতো না, আমার অস্তিত্ব বিলীন করে দেওয়ার চেষ্টা করতো সবসময়। ভূপেন সেটা শুনে চুপচাপ সেখান থেকে বেরিয়ে আসে, কোনো রকম রিয়্যাক্ট করে না। এরপর ঝিনুক চলে যায় একাডেমিতে শাহানার ওই বান্ধবীর সঙ্গে দেখা করতে, যে কিনা শাহানাকে ওই কুকিং কোর্সে ভর্তি করিয়েছিল। ঝিনুক তার কাছে শাহানার ব্যাপারে জিজ্ঞেস করলে ওই মহিলা একটু অবাক হয়ে বলে, তাকে তোমার কি দরকার? তোমার ঘাড়েও কি শাহানা ভর করেছে নাকি? কথাটা ঝিনুকের কাছে বেশ অদ্ভুত লাগে। তখন শাহানার বান্ধবী জানায় যে শাহানা মোটেও সুবিধার মানুষ নয়, মাঝে মধ্যে তো আমিও ওকে অনেক ভয় পাই, মানুষের ক্ষতি দেখে ও অনেক বেশি খুশি হয়, এমনকি পুরো দুনিয়াও যদি ধ্বংস হয়ে যায় সে আনমনে নিজের কফির কাপে চুমুক দিতে দিতে মুচকি মুচকি হাসবে, ওর কিচ্ছু আসবে যাবে না। এই কথা শুনে ঝিনুক আরও বেশি ঘাবড়ে যায়। সে শাহানার বান্ধবীকে জানিয়ে দেয় যে শাহানা তাকে তার এবং অর্জুনের সম্পর্কের দূরত্বের ব্যাপারে জানিয়েছে, অর্জুনের খারাপ মানসিকতার ব্যাপারে বলেছে। সেটা শুনে শাহানার ওই বান্ধবী বলে, এটা একেবারেই মিথ্যে কথা, অর্জুনের মতো ভালো মানুষ দ্বিতীয়টা হয় না, ওর হসপিটাল থেকে অনেক মানুষ উপকৃত হয়েছে, সমস্যাটা অর্জুনের নয়, সমস্যাটা শাহানার। এরপর সে ঝিনুককে মৌসুমী নামের একটা মেয়ের ব্যাপারে জানায়, যাকে গত বছর শাহানা টার্গেট করেছিল। ভীষণ মিষ্টি মেয়ে ছিল মৌসুমী, তাকেও ঠিক ঝিনুকের মতোই ভুলিয়ে ভালিয়ে বন্ধুত্ব করে তারপর ওমেন এম্পাওয়ারমেন্টের নামে তার ব্রেন ওয়াশ করেছে। কিন্তু পরবর্তীতে মেয়েটা হঠাৎই একদিন শহর ছেড়ে পালিয়ে যায়, তার সাথে কি হয়েছিল, সে কোথায় গেছে, সেসবের কোনো হদিশ পাওয়া যায়নি। পরে যখন শাহানার বান্ধবী শাহানাকে মৌসুমীর ব্যাপারে জিজ্ঞেস করে, তখন শাহানা খুব ক্যাজুয়ালি বলে, ও আসলে আমার বন্ধুত্বটা নিতেই পারেনি, ও খুব বিরক্তিকর, তাছাড়া আমিও ওকে নিয়ে অনেক বোর হয়ে গেছি। তাই শাহানার ওই বান্ধবী ঝিনুককে শাহানার থেকে সবসময় দূরে থাকতে বলে, কারণ শাহানা যদি একবার ঝিনুকের থেকেও বোর হয়ে যায় তাহলে ঝিনুকের পরিণতিও খারাপ হবে। ঝিনুক তার হাতের একটা খেলনা মাত্র। সেটা শুনে ঝিনুক বুঝে যায় সে অনেক বড় একটা ঝামেলায় পড়ে গেছে, যেখান থেকে বেরোনোর হয়তো কোনো উপায় নেই। ওদিকে ভূপেন পৌঁছে যায় স্টুডিওতে রনির সঙ্গে দেখা করতে। রনি তার সামনে যথাসাধ্য স্বাভাবিক থাকার চেষ্টা করছিল, কিন্তু ভূপেন ঠিকই বুঝতে পারে যে রনি ঝিনুকের ব্যাপারে কিছু একটা তো অবশ্যই জানে। তাই সে রনিকে কথার প্যাচে ফেলে ঠিকই তার পেট থেকে ইনফরমেশন বের করতে শুরু করে। রনি তাকে জানিয়ে দেয় যে সেদিন রেকর্ডিং করার সময় ঝিনুক অর্জুন নামটা নিয়ে চিৎকার করে উঠেছিল, কিন্তু এর থেকে বেশি সে কিছুই জানে না, কারণ ঝিনুক খুবই চাপা স্বভাবের মেয়ে, সে কখনোই নিজের কথাগুলো কারোর সঙ্গে শেয়ার করতো না। ভূপেন তখন এটা নিয়ে ভাবতে শুরু করে যে এই অর্জুন লোকটা কে হতে পারে, সে কি ঝিনুকের বয়ফ্রেন্ড, নাকি এর মধ্যে অন্য কোনো রহস্য আছে। অন্যদিকে ঝিনুক বাড়ি ফিরে তার হাজব্যান্ডের মতো মদের বোতল নিয়ে টিভির সামনে বসে। সে আসলে দেখতে চাচ্ছিল গোপাল এভাবে মদ খেতে খেতে টিভি দেখে কি আনন্দ পায়, কিন্তু এক চুমুক মুখে নিতে না নিতেই কাশতে কাশতে বেচারির অবস্থা খারাপ হয়ে যায়। ঠিক সেই মুহূর্তে হঠাৎ তার দরজায় কেউ কড়া নাড়ে। ঝিনুক দরজা খোলার আগেই শাহানা ভেতরে ঢুকে পড়ে। আসলে এটাও ঝিনুকের কল্পনাই ছিল। সে মনে মনে কল্পনা করছিল সেদিন গোপালের সঙ্গে কি হতে পারে। হয়তো সেদিন শাহানা ঠিক এইভাবেই ঝিনুকের বন্ধুর পরিচয় নিয়ে গোপালের কাছে এসেছিল। এমনিও গোপালের নিজের বউ বাদে অন্য মেয়েদের প্রতি একটু বেশি ইন্টারেস্ট ছিল। শাহানাও সেই সুযোগটাকে কাজে লাগিয়ে গোপালকে কথার জালে ফাঁসিয়ে খুব কৌশলে তার মদের গ্লাসে ঘুমের ওষুধ মিশিয়ে দেয়। গোপাল ওই গ্লাসের মদটা খাওয়ার পর ঝিনুক তাকে কথায় কথায় বারান্দায় নিয়ে গিয়ে তাকে সিডিউস করার চেষ্টা করে। আর 10টা সাধারণ ছেলের মতো গোপালের মনেও তখন লাড্ডু ফুটছিল, কিন্তু সে জানতো না এর পরিণতি কি হতে পারে। হঠাৎ করেই শাহানা তাকে ধাক্কা দিয়ে বারান্দা থেকে ফেলে দেয়। এসব কথা ভেবে ভেবে ঝিনুকের মাথা খারাপ হয়ে যাচ্ছিল। আরেকদিকে ভূপেন সেই রাতে একটু তাড়াতাড়ি বাসায় ফিরে আসে। সেটা দেখে তার মা একটু মজা করে বলে, আজ সূর্য কোন দিকে উঠেছে যে তুই এত তাড়াতাড়ি বাড়ি ফিরেছিস? কোনো কিছু নিয়ে চিন্তায় আছিস নাকি? তখন ভূপেন তার মাকে ঝিনুকের কেসের ব্যাপারে জানায়। এত চেষ্টার পরেও সে কোনো ক্লু খুঁজে পাচ্ছে না, তাই সে তার চিন্তাটা দূর করার জন্য আজকে একটু ড্রিঙ্ক করতে চাচ্ছিল। সেটা শুনে তার মা বলে, ঠিক আছে, আমি তোকে ড্রিঙ্ক বানিয়ে এনে দিচ্ছি। তোর বাবাকেও তো আমি ড্রিঙ্ক বানিয়ে দিতাম, আর সেটা খেয়ে সে আমাকেই পেটাতো। কথাটা শুনে ভূপেন একেবারে নীরব হয়ে যায়। আসলে ঝিনুকের মতো তার মাও তার বাবার কাছে অত্যাচারিত হয়েছে। মূলত এই কারণেই সেদিন ঝিনুকের মার খাওয়ার কথাটা শুনে সে নীরব হয়ে গিয়েছিল।
এরই মাঝে ঝিনুক শাহানার দেওয়া ওই স্কার্ফটা জড়িয়ে আয়নায় নিজেকে দেখছিল, কিন্তু কেন যেন আজ ঝিনুকের জায়গায় তার সামনে শাহানার প্রতিচ্ছবি ফুটে ওঠে। হয়তো ধীরে ধীরে শাহানা তার মস্তিষ্কে বাসা বেঁধে ফেলেছে। সে মনে মনে ভাবতে থাকে সে হয়তো একটা কুকিং কম্পিটিশনে গিয়েছে, যেখানে বিচারক হিসেবে আছে তার হাজবেন্ড গোপাল, শাহানা এবং ভূপেন। তারা সবাই নিজেদের মতো করে নিজেদের কমেন্ট পাস করছিল। সবশেষে ঝিনুক তার মাস্টারপিস ডিশটা সবার সামনে প্রেজেন্ট করে, যেটা ছিল অর্জুনের কাটা মাথা। এটা দেখা মাত্রই ঝিনুক ঘুম থেকে জেগে ওঠে। আসলে এটা তার স্বপ্ন ছিল। ঘুম থেকে ওঠা মাত্রই নিউজ পেপারওয়ালা এসে তাকে নিউজ পেপার দিয়ে যায়। ঝিনুক আনমনে পেপারটা খুলতেই ভেতর থেকে এক গাদা সিনেমা হলের টিকিট বেরিয়ে আসে। সে বুঝে যায় এটাও শাহানার কাজ, তাই সে চুপচাপ পৌঁছে যায় সিনেমা হলে। সেখানকার বেশিরভাগ সিটি শাহানা আগে থেকেই বুক করে রেখেছিল। ঝিনুক চুপচাপ সেখানে গিয়ে মুভি দেখছিল। এমন সময় হঠাৎ শাহানা তার পেছনে এসে তাকে বলে, তুমি না খুব আলসে, তোমাকেও তোমার বরের মতো একটু ধাক্কা দিতে হয়। তবে ঝিনুক তার কথার কোনো উত্তর দেয় না। এরপর শাহানা তাকে অর্জুনের সমস্ত ডিটেলস জানিয়ে দেয় এবং দ্রুত তাকে তার কাজটা শেষ করতে বলে। ঝিনুক তখন পেছন ফিরে তাকে কিছু বলতেই যাবে, তখনই সে দেখে শাহানা সেখান থেকে চলে গেছে। অগত্যা শাহানার কথা মেনে নেওয়া ছাড়া তার আর কোনো উপায় ছিল না। তাই সে পরদিন থেকেই অর্জুনকে নিয়ে রিসার্চ করার চেষ্টা করে, কিন্তু ইন্টারনেটে ঝামেলা থাকার কারণে সে কোনোভাবেই অর্জুনের কোনো ইনফরমেশন জানতে পারছিল না। তাই সেদিন সন্ধ্যায় সে হঠাৎ করে পৌঁছে যায় স্টুডিওতে। এমন অসময়ে তাকে স্টুডিওতে দেখে রনি একটু অবাক হয়ে যায়। তখন ঝিনুক তাকে বলে, আসলে আমি অনলাইনে একটা ফর্ম পূরণ করব, কিন্তু আমার মোবাইলের সমস্যার কারণে সেটা করতে পারছি না। আমাকে একটু সাহায্য করবে? রনি তখন তাকে কম্পিউটার ব্যবহার করতে দিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। ঝিনুক সেখান থেকে অর্জুনের ব্যাপারে সমস্ত রিসার্চ করে, কিন্তু তার কাজ শেষ হওয়ার আগেই হঠাৎ রনি সেখানে চলে আসে। স্ক্রিনে অর্জুনের ছবিটা দেখে রনির মনে একটু খটকা লাগে। সে ঝিনুককে জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো তো? তবে ঝিনুক বিষয়টা এড়িয়ে দ্রুত সেখান থেকে বেরিয়ে যায়। সে বেরিয়ে যাওয়ার পর রনি কৌতূহলবশত ব্রাউজিং হিস্ট্রিটা চেক করে। সেখানে অর্জুনের নাম দেখে সে একটু চিন্তায় পড়ে যায়। এদিকে ভূপেন তখনও ঝিনুকের বিষয়টা নিয়েই ভেবে যাচ্ছিল। তাকে এত সিম্পল একটা কেস নিয়ে এত বেশি ভাবতে দেখে কানাই বলে, স্যার, আপনি এত চিন্তা করবেন না, এটা অ্যাক্সিডেন্ট কেসই ছিল। ঝিনুকের পক্ষে তো আর এত দূর থেকে এসে তার স্বামীকে খুন করা সম্ভব না। যদিও কানাইয়ের কথায় যুক্তি ছিল, কিন্তু ভূপেন এটা বুঝতে পারছিল না যে ঝিনুক মেডিসিনের নামটা কি করে জানলো। এমন সময় ভূপেনের কাছে রনির কল আসে। রনি তাকে জানিয়ে দেয় যে ঝিনুক তার স্টুডিওতে এসে অর্জুনের ব্যাপারে রিসার্চ করেছে। ব্যাপারটা ভূপেনের কাছেও বেশ অদ্ভুত লাগে। ওদিকে রনির ভয় হচ্ছিল যে ঝিনুক হয়তো কোনো বড় ঝামেলায় আটকে গেছে। তাই সে ভূপেনকে রিকোয়েস্ট করে যে সে যেন ঝিনুককে সাহায্য করে। ভূপেনও তার কথা মেনে নিয়ে ফোনটা রেখে দেয়। পরদিন সকাল সকাল ঝিনুক বেরিয়ে পড়ে অর্জুনকে ফলো করতে, আর তার পেছনে যায় ভূপেন আর কানাই। তারা আড়াল থেকে ঝিনুকের ওপর নজর রাখছিল, আর ঝিনুক আড়াল থেকে নজর রাখছিল অর্জুনের ওপর। হসপিটাল থেকে তাড়াতাড়ি বেরিয়ে অর্জুন একটা অ্যাপার্টমেন্টের উদ্দেশ্যে রওনা হয়। সেটা দেখে ঝিনুকও তাকে ফলো করতে থাকে। অর্জুনকে ফলো করতে করতে সে ওই অ্যাপার্টমেন্টের সামনে পৌঁছে যায়। ভূপেনরাও তাদের পেছনেই ছিল। তো ঝিনুক যখন অ্যাপার্টমেন্টের ভেতরে ঢুকতে যাবে, তখন গার্ড তাকে বাধা দিয়ে জিজ্ঞেস করে সে কোথায় যাবে। ঝিনুক তখন তাকে মিথ্যে বলে দেয় যে সে 5 তলার একটা বাড়িতে পার্ট টাইম গভর্নেন্সের কাজ করে। তবে গার্ডের বিষয়টা ঠিক বিশ্বাস হচ্ছিল না, কারণ এর আগে সে ঝিনুককে ওই অ্যাপার্টমেন্টে কখনোই দেখেনি। তাই সে যখন 5 তলার ফ্ল্যাটে ফোন করে কনফার্ম করতে যাচ্ছিল, তখন ঝিনুক তাকে বলে, আসলে ওখানে যে গভর্নেন্স কাজ করে সে আজকে আসতে পারেনি, তাই তার পরিবর্তে আমাকে পাঠিয়েছে। সে নিজেকে পুষ্প নামে পরিচয় দেয়। ঘটনাক্রমে 5 তলার ফ্ল্যাটে আসলে একজন গভর্নেন্স কাজ করত, তাই গার্ড আর বিষয়টা নিয়ে খুব একটা বাড়াবাড়ি করে না। এরপর ঝিনুক তাড়াতাড়ি ভেতরে গিয়ে অনেকগুলো লিফট দেখতে পায়। তাদের মধ্যে একটা লিফট চালু ছিল যেটা 10 তলায় যাচ্ছিল। ঝিনুক বুঝতে পারে অর্জুনও নিশ্চয়ই ওই লিফটে করেই গেছে, তাই সেও অর্জুনের পেছন পেছন পৌঁছে যায় 10 তলায়। আর সেখানে গিয়ে সত্যি সত্যি সে অর্জুনের দেখাও পেয়ে যায়। ঝিনুক আড়াল থেকে অর্জুনের উপর নজর রাখছিল। তখন সে দেখতে পায় অর্জুন সেখানে একটা মেয়ের সঙ্গে দেখা করতে গেছে। তাদেরকে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে অর্জুনের সঙ্গে মেয়েটার অ্যাফেয়ার চলছে। এরপর মেয়েটা সেখান থেকে বেরিয়ে গেলে ঝিনুক তাকে ফলো করতে করতে বাইরে বেরিয়ে আসে। কিন্তু বাইরে বেরোনো মাত্রই তাকে পড়তে হয় ভূপেনের সামনে। ভূপেন ঝিনুককে বলে, মিসেস দাস, মুচিপুকুর থেকে কত দূর চলে এসেছেন? আর্কিটেকচারাল ফটোগ্রাফি করার শখ হয়েছে নাকি, যে রাজের হাতে হাওয়া খেতে এসেছেন? তখন ঝিনুক মিথ্যে বলে যে আসলে মিসেস পাকরাশি এই অ্যাপার্টমেন্টে থাকে, আমি প্রায়ই এখানে আসি। সে বয়স্ক মানুষ, অনেক বিড়াল পোষে, বিড়ালগুলো দেখতে খুব ভালো লাগে, তাই মাঝে মধ্যে মন ভালো করতে এখানে চলে আসি। কিন্তু ভূপেন্দ্র তার মিথ্যে কথা ধরে ফেলে, যার ফলে ঝিনুক বলে, আমি এই মুহূর্তে আপনাকে কিছু বলতে পারছি না, কিন্তু আমি পরে আপনাকে সব কিছু বলবো, আমাকে একটু সময় দিন। ভূপেন্দ্র বলে, ঠিক আছে,
তবে অপরাধীকে ধরতে আমাকে প্রতিদিন রাজারহাটে আসতে হয় এমন কিছু করবেন না। এরপর ভূপেন্দ্র চলে যায়। রাতের বেলা ঝিনুক তার স্টুডিওতে যায়। বাইরে রনি দাঁড়িয়েছিল। রনি তাকে বলে, মুম্বাই থেকে অনেক বড় একটা ক্লায়েন্ট এসেছে। আমরা গোটা একটা হিন্দি ফিল্ম পেতে যাচ্ছি বাংলায় ডাবিং করার জন্য, কিন্তু সে শুধু ভয়েস আর্টিস্টের সঙ্গে কথা বলতে চায়। মুভির লিড ক্যারেক্টার ফিমেল, তাই সে ফিমেল ভয়েস আর্টিস্টের সঙ্গেই কথা বলে তারপর ডিসিশন নেবে। এরপর সে ঝিনুককে ভেতরে নিয়ে যায়। ভেতরে গিয়ে ঝিনুক দেখে যে ভেতরে শাহানা বসে আছেন। তাকে দেখে সে অবাক হয়ে যায়। আসলে শাহানাই ক্লায়েন্ট সেজে ফিল্মের অজুহাতে ঝিনুকের সঙ্গে দেখা করতে এসেছে। শাহানা ঝিনুকের সঙ্গে একা কথা বলার জন্য রনিকে বাইরে পাঠিয়ে দেয়। রনি বাইরে চলে গেলে শাহানা ঝিনুককে বলে, কি ব্যাপার, তুমি তো পুরো মিসিং পার্সন হয়ে গেছো। ঝিনুক আমতা আমতা করে বলে, রাজারহাটে অর্জুনের একটা অ্যাপার্টমেন্ট আছে, সেখানে একটা অল্প বয়সী মেয়ে থাকে। এটা শুনে শাহানা বলে, আমি তোমাকে অর্জুনের ইনফরমেশন কালেক্ট করতে বলিনি। ঝিনুক বলে, আমি জানি তুমি আমাকে কি করতে বলেছ, কিন্তু আমি সেটা করতে পারবো না শাহানা। তুমি আমার ব্যাপারটা বোঝার চেষ্টা করো। আমি তো কোনো খুনি নই। কিভাবে আমি একটা মানুষকে খুন করতে পারি? আর কি কোনো উপায় নেই? তুমি ওই লোকটাকে ডিভোর্স দিতে পারো না? শাহানা বলে, ছেড়ে দেব, আর তারপর সবাই আমাকে করুণা করবে। সমাজ তখন আমাকে নিয়ে গসিপ করবে, আর ওই কচি মেয়েগুলো জিতে যাবে। এটা আমি করতে পারবো না। সে আমার বিশ্বাস আর যৌবন কেড়ে নিয়েছে, আমার জীবনকে তামাশা বানিয়ে দিয়েছে। আর কোনো উপায় নেই। তবে তুমি ঠিকই বলেছ, ডিরেক্ট কনফ্রন্টেশনে একটা ঝামেলায় পড়তে হবে, তাই সিম্পল কিছু একটা ভাবতে হবে। শাহানা ঝিনুককে বলে, অর্জুনের ডায়াবেটিস আছে, রোজ ইঞ্জেকশন নেয়। আমি শিওর তার রাজারহাটের লাভ নেস্টেও ইঞ্জেকশন ফ্রিজে থাকবে। একবার ভাবো, সে একজন ডক্টর, নিজের হেলথ নিয়ে সে খুবই কেয়ারফুল। তবে তার ইনসুলিনটা যদি একটু ভুল হয়ে যায়, বা তার ইনসুলিনের জায়গায় যদি অন্য কিছু দেওয়া হয়, তাহলেও কিন্তু অর্জুনের ছুটি হয়ে যাবে। এদিকে আমরা দেখি ভূপেন ওই ওষুধের দোকানদার নিতাইকে জিজ্ঞাসাবাদ করছে। ভূপেন নিতাইকে জিজ্ঞেস করে, তুই কোন ওষুধ প্রেসক্রিপশন ছাড়া দিবি আর কোন ওষুধ প্রেসক্রিপশন দেখে দিবি, এটা কি তুই দেখে ঠিক করিস? নিতাই বলে, কড়া ওষুধ হলে তখন প্রেসক্রিপশন দেখে দেই। ভূপেন বলে, আমিও তো কড়া ওষুধ খাই, তাহলে আমি যদি তোর কাছে ওষুধের জন্য যাই, তুই কি আমার প্রেসক্রিপশন ছাড়া ওষুধ দিবি? নিতাই বলে, আপনাকে কেন দেব না? যদি ঘুমের ওষুধ হয় তাহলে প্রেসক্রিপশনটা একবার দেখে নিতে হয়। ভূপেন তখন জিজ্ঞেস করে, আচ্ছা গোপাল দাসকে প্রেসক্রিপশন দেখে ওষুধ দিতি? নিতাই বলে, সে তো সেরেনল 1 mg নিত। এই ওষুধ যদি কেউ এক পাতাও খেয়ে নেয় তাহলে সে শুধু একটু বেশি ঘুমোবে, তাছাড়া আর তার কিছুই হবে না। ভূপেন জাইলোমা ওষুধের ব্যাপারে জিজ্ঞেস করলে নিতাই জানায় যে এই ওষুধ তার দোকানে বিক্রি হয় না। রাতের বেলা ঝিনুক শাহানার কথা মতো অর্জুনের ইনসুলিনে ঢোকানোর জন্য পয়জন রেডি করে। পরদিন ওই পয়জন নিয়ে ঝিনুক লুকিয়ে অর্জুনের অ্যাপার্টমেন্টে ঢুকে পড়ে। অর্জুন তার বাথরুমে গোসল করছিল। ঝিনুক সেই সুযোগে ফ্রিজ খুলে অর্জুনের ইনসুলিন বের করে সেখানে পয়জন দিতে যায়। ঝিনুক এটা করতে চাইছিল না। তখন তার মনে পড়ে গতকাল সে অর্জুনকে রাস্তায় একটা বয়স্ক লোককে সাহায্য করতে দেখেছিল। এসব মনে করে সে তার ইনসুলিনে পয়জন না দিয়ে সেটা আগের জায়গায় রেখে দেয়। সে চলেই যাচ্ছিল, তখনই অর্জুনের ল্যাপটপে একটা মেসেজ আসে। এটা দেখে ঝিনুক অর্জুনের ল্যাপটপ চেক করতে বসে। সেখানে সে অর্জুনের সঙ্গে অনেকগুলো অল্প বয়স্ক মেয়ের ছবি দেখতে পায়। ঝিনুক তার ফোনে সেসব ছবি তুলে নেয়। সেখানে ঝিনুক কিছু মেডিকেল রিপোর্টও খুঁজে পায়। ঝিনুক তখন সেগুলোরও ছবি তুলে নেয়। ঠিক সেই মুহূর্তে অর্জুন বাথরুম থেকে বের হয়। শব্দ পেয়ে ঝিনুক অর্জুনের ল্যাপটপ বন্ধ করে অ্যাপার্টমেন্ট থেকে কোনোভাবে বেরিয়ে যায়। অর্জুন বাইরে এসে কাউকেই দেখতে পায় না, যার ফলে সে কিছু বুঝতেও পারে না। ঝিনুক ওই ছবিগুলো নিয়ে সরাসরি ভূপেনের কাছে যায়। ঝিনুক তাকে ওই ছবিগুলো দেখায়। সে বলে, এটা অনেক সাংঘাতিক একটা ব্যাপার, সেটা বুঝতে পারছি, তবে বিষয়টা কি তা বুঝতে পারছি না। ভূপেন বলে, আপনি যেটা দেখালেন সেটা অনেক বড় একটা ব্যাপার, এটা একটা ইন্টারন্যাশনাল অপারেশন। ভূপেন ঝিনুককে কিছু বলতে চাইছিল না, কিন্তু ঝিনুক তাকে রিকোয়েস্ট করলে সে বলে, আপনি ছবিতে যে মেয়েগুলোকে দেখালেন তারা স্যারোগেসির জন্য তৈরি হচ্ছে। ওই রিপোর্টগুলোর মাধ্যমে দেখাচ্ছে যে তারা স্যারোগেসির জন্য তৈরি কিনা। স্যারোগেসির কন্ট্রাক্ট 100% ইলিগাল ব্যাপার। এই লোকটা হিউম্যান এমব্রয়ের ব্যবসা করছে। তার ক্লায়েন্ট আছে ইউরোপ আমেরিকাতে। এটা এক ধরনের হিউম্যান ট্রাফিকিং। অর্জুন আসলে অল্প বয়সী মেয়েদের ভ্রূণ বাইরের দেশে পাচার করে অনেক টাকা ইনকাম করত। এসব শুনে ঝিনুক বলে, আমাদের কাছে এই ছবিগুলো তো আছেই, আপনি তো তাকে অ্যারেস্ট করতে পারেন। সে ডক্টর হয়ে ভালো মানুষের মুখোশ পরে এই শহরে শয়তানি করছে। তখন ভূপেন বলে, কোর্টের বিষয়টা একদম আলাদা। আপনি উকিলের কাছে গেলে বলবে এসব ছবি ফেক। ফোনের ছবি দিয়ে কিছুই হবে না। আরও কিছু এভিডেন্স জোগাড় করতে পারলে তবেই কিছু করা যাবে। এই ছবি দিয়ে কোনো কাজ হবে না। ভূপেন ঝিনুককে বলে, আপনার এই কেসে এত ইন্টারেস্ট কেন সেটা আমাকে বলতে হবে। ঝিনুক তখন তার বন্ধু শাহানার কথা বলে। ভূপেন বলে, শাহানা সেন, ওর নামটাও মনে হয় লিস্টে দেখলাম। অর্জুন শাহানার বাচ্চাকেও এভাবে পাচার করে দিয়েছিল, যার কারণে শাহানার নামও এই রিপোর্টের লিস্টে ছিল। ভূপেন বলে, নিজের সন্তানকেও এভাবে পাচার করেছে?
ঝিনুক বলে, আমি তো সেটাই বুঝতে পারছি না। তখন ভূপেন বলে, আচ্ছা শাহানা তো আপনার বন্ধু, আপনি বরং তার সঙ্গে একবার কথা বলুন, তার সাক্ষী প্রয়োজন। আর এই গোপাল দাসের মৃত্যুর সঙ্গে সেন ফ্যামিলির সম্পর্কটা কি সেটাও আমার জানা দরকার। এরপর ঝিনুক শাহানার অ্যাড্রেস জানার জন্য ওই স্কার্ফটা নিয়ে স্কার্ফের দোকানে যায়। শাহানা মূলত স্কার্ফটা ওই দোকান থেকেই নিয়েছিল। ঝিনুক কোনোভাবে সেই দোকান থেকে শাহানার অ্যাড্রেস নিয়ে নেয়। এরপর রাতে সে শাহানার বাড়ির সামনে যায়। কিছুক্ষণ পর শাহানা বাড়ি ফিরে সেখানে ঝিনুককে দেখতে পায়। এরপর শাহানা ঝিনুককে নিয়ে একটা জায়গায় গিয়ে বসে। সে ঝিনুককে বলে, এবারও তুমি পারোনি তাই না? ঝিনুক বলে, শাহানা তুমি অর্জুনকে যা ভাবছো সেটা নয়। শাহানা বলে, হো সে তাহলে তোমাকেও ম্যানেজ করে নিয়েছে? ঝিনুক বলে, আমি ওসবের সুযোগই দেইনি তাকে। আমি অর্জুনের অ্যাপার্টমেন্টে আবার গিয়েছিলাম। শাহানা বলে, গিয়ে কি পেলে? আবার নতুন একটা মেয়েকে পেয়েছো? আমি এসব জানি। ঝিনুক বলে, তুমি যেটা ভাবছো সেটা খুবই তুচ্ছ একটা বিষয়। ব্যাপারটা এর থেকে অনেক বড় আর গন্ডগোলের। অর্জুন একটা ক্রিমিনাল। এটা শুনে শাহানা হাসতে শুরু করে। ঝিনুক বলে, অর্জুনের সল্টলেকে যে ক্লিনিক রয়েছে সেটা আসলে অবৈধ আইভিএফ চক্র। মেয়েদের ভ্রূণ নিয়ে সে দেশে বিদেশে বিভিন্ন জায়গায় পাচার করে বেড়ায়। অল্প বয়সী মেয়েদের শরীরে হরমোন ইনজেক্ট করে এসবের জন্য তাদেরকে তৈরি করে। আর তাদের মধ্যে কিছু মেয়েকে গার্লফ্রেন্ড হিসেবে ব্যবহারও করে। ঝিনুক আরও বলে, মহিলাদের ভ্রূণ হারভেস্ট করে সে। আর বিদেশি কোনো কাপল এলে এই বাচ্চা মেয়েদেরকে স্যারোগেট হিসেবে ইউজ করে। কিন্তু ঝিনুকের এসব কথা শাহানা বিশ্বাস করতে চায় না। সে বলে, এসব কি বানিয়ে বানিয়ে বলছো? ঝিনুক বলে, আমি বানিয়ে বলছি না। অর্জুনের ল্যাপটপে আমি নিজে সব দেখেছি। সেখানে একটা দুটো মহিলা নয়, শত শত মহিলা ছিল। তাদের ছবি, রেকর্ড, কন্ট্যাক্ট সবকিছু সেখানে ছিল। ঝিনুক শাহানাকে জিজ্ঞেস করে, তুমি তোমার বাচ্চাটাকে কিভাবে হারিয়েছিলে, মনে আছে? শাহানা বলে, কিভাবে ভুলবো ঝিনুক? আমাকে অর্জুন এসে বলল আমাদের বাচ্চাটা আমার পেটেই মারা গেছে। আমি আর কোনোদিন মা হতে পারবো না। এরপর আমার লাইফ এলোমেলো হয়ে গেছে। ঝিনুক বলে, বাচ্চাটা তো অর্জুনের ছিল। শাহানা বলে, না, অর্জুনের স্পাম কাউন্ট কম। সে কখনো বায়োলজিক্যালি বাবা হতে পারবে না, তাই স্যারোগেট করে বাচ্চাটা নেওয়া হয়েছিল। ঝিনুক বলে, গোপালেরও ওই একই সমস্যা ছিল, স্পাম কাউন্ট কম। শাহানা বলে, আমার অর্জুনের সাথে দেখাই হয় ক্লিনিকে। আমি তার পেশেন্ট হয়ে গিয়েছিলাম। আমি একজন সিঙ্গেল মাদার হতে চেয়েছিলাম। ঝিনুক তখন তার ফোনে একটা ফ্যামিলির ছবি বের করে শাহানাকে দেখায়, যেটা কিনা সে অর্জুনের ল্যাপটপ থেকে পেয়েছিল। সেটা দেখে শাহানা বলে, এরা কারা? ঝিনুক সেখানে একটা ছোট্ট বাচ্চাকে দেখিয়ে বলে, এটা তোমার বাচ্চা। তোমার ফিটাস মরেনি। অর্জুন সেটা চুরি করে সুইডেনে পাচার করে দিয়েছে। বাচ্চাটা সেখানেই জন্মেছে। এসব শুনে শাহানা অনেক অবাক হয়ে যায়। সেই বাচ্চাটার ছবি নিয়ে কাঁদতে শুরু করে। রাতে শাহানা তার বাচ্চাকে ফিরে পাওয়ার জন্য কোনোভাবে সুইডেনের ওই লোকটার নাম্বার জোগাড় করে তাকে কল করে এবং তার বাচ্চার ব্যাপারে জানতে চায়। কিন্তু লোকটা শুধু সুইডিশ ভাষা জানত, তাই সে শাহানার ভাষা বুঝতে না পেরে ফোনটা কেটে দেয়। শাহানা তখন সুইডিশ চাইল্ড সার্ভিসে কল করে বলে, আমি ইন্ডিয়া থেকে কল করছি। আমার মনে হয় আমার মেয়ে সুইডেনে আছে। তাকে আমার থেকে কেড়ে নেওয়া হয়েছে। চাইল্ড সার্ভিস থেকে জানানো হয়, আপনার কি অ্যাডাপশন বা ট্রান্সফারের কোনো অফিসিয়াল ডকুমেন্ট আছে? শাহানা তাকে বোঝানোর চেষ্টা করে যে এটা অফিসিয়াল নয়। আমার হাজব্যান্ড আমার কাছ থেকে তাকে কেড়ে নিয়ে পাচার করে দিয়েছে। কিন্তু চাইল্ড সার্ভিস জানায়, আমি বুঝতে পারছি, কিন্তু কোনো ফর্মাল ডকুমেন্ট ছাড়া কিছুই করা সম্ভব না। এটা বলে চাইল্ড সার্ভিস থেকে ফোনটা কেটে দেওয়া হয়। শাহানা এতে পাগল প্রায় হয়ে যায়। সে বাচ্চার ছবিটা ধরে চিৎকার করে কাঁদতে শুরু করে। এতদিন সে জানতো তার বাচ্চাটা মারা গেছে, কিন্তু এখন সত্যিটা জানার পর সে নিজের সন্তানকে কাছে পাওয়ার জন্য পাগল হয়ে যায়। কিন্তু শাহানা কোনোভাবেই কারো সাহায্য পাচ্ছিল না। তাই সে নিজের সন্তানের ছবিটা বুকে জড়িয়ে ধরে অসহায়ের মতো কাঁদতে থাকে। এরপর ঝিনুক আর ভূপেন মিলে অর্জুনকে ধরার জন্য একটা প্ল্যান বানায়। পরদিন ওই প্ল্যান অনুযায়ী ঝিনুক খুব সুন্দর করে রেডি হয়ে ভূপেনকে নিয়ে অর্জুনের ক্লিনিকে যায়। তারা কাপল হিসেবে অর্জুনের অ্যাপয়েন্টমেন্ট নেয়। কিছুক্ষণ পর ভূপেন আর ঝিনুককে অর্জুনের কেবিনে ডাকা হয়। অর্জুন বলে, আপনারা অ্যাব্রড থেকে আমার সঙ্গে দেখা করতে এসেছেন। শুনেছি আপনারা নাকি আজ রাতেই মালয়েশিয়াতে ফিরে যাচ্ছেন। ভূপেন বলে, ভাবলাম আপনার সঙ্গে দেখা করে যাই। আপনার অনেক প্রশংসা শুনেছি। অর্জুন জিজ্ঞেস করে, আমি আপনাদেরকে কিভাবে সাহায্য করতে পারি? ভূপেন বলে, আমরা কুয়ালালামপুরে থাকি। আমরা 10 বছর ধরে বাচ্চার জন্য চেষ্টা করছি, কিন্তু কোনোভাবেই কাজ হচ্ছে না। মালয়েশিয়ার বেস্ট ফ্যাসিলিটি আমরা ট্রাই করেছি, তবে সেখানে লিগ্যাল ব্যাপারটা খুবই কমপ্লিকেটেড। সবাই বলছে আপনার কাছে এলে আপনি কোনো একটা সাহায্য করতে পারবেন। অর্জুন বলে, আশা কখনো বিফলে যায় না। কখনো কখনো একটু অন্যরকমভাবে অ্যাপ্রোচ করা দরকার, স্পেশালি আমাদের ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের জন্য। ভূপেনের শার্টে একটা মাইক্রোফোন ছিল, আর এদিকে রনি আর কানাই গাড়িতে বসে তাদের সব কথা রেকর্ড করছিল। অর্জুন বলে, পৃথিবীটা ছোট হয়ে গেছে, কিন্তু রুলস আর লয়ের দেওয়াল অনেক উঁচু হয়ে গেছে। আমার স্পেশালিটি হলো ওই উঁচু দেওয়ালগুলোর দরজা আর জানালা খুঁজে বের করা। আমরা বর্ডারে বিলিভ করি না, শুধু সলিউশনে বিশ্বাস করি। ঝিনুক বলে, আমরা বুঝতে পারছি না আপনি কি বলছেন।
অর্জুন তখন তার বিজনেসের ব্যাপারে বিস্তারিত বলতে শুরু করে। সে বলে, আপনাদের কেসে বিষয়টা খুবই সিম্পল। অর্জুন এখানে সেই স্যারোগ্যাসির কথা বলে। সে বলে, পুরো বিষয়টা আমার টিম হ্যান্ডেল করে নেবে, আপনাদের কোনো ইনভলভমেন্ট থাকবে না। আপনারা কুয়ালালামপুরে নিজেদের নর্মাল লাইফ কন্টিনিউ করতে পারবেন। আমরা আপনাদের প্রতি মাসে আপডেট জানাবো। এরপর আপনারা এসে এখান থেকে পার্সেল রিসিভ করার মতো করে বাচ্চাটা নিয়ে চলে যাবেন। ভূপেন জিজ্ঞেস করে, আচ্ছা বাচ্চাটাকে বাইরে কিভাবে নিয়ে যাব? অর্জুন বলে, আপনার স্ত্রীর নাম থাকবে অরিজিনাল বার্থ সার্টিফিকেটে। মনে হবে যেন বাচ্চাটা তিনি ইন্ডিয়াতে জন্ম দিয়েছেন। এখানে স্যারোগ্যাসির ব্যাপারটা মেনশন করা থাকবে না, যার কারণে লিগাল কমপ্লিকেশন বা অ্যাডপশন প্রসেসের ব্যাপারেও কোনো প্রশ্ন করা হবে না। ঝিনুক বলে, আমার মা ডেলিভারির সময় থাকতে চায়, কিন্তু এই বিষয়টা তো আমি আমার মায়ের থেকে লুকাতে পারবো না। ভূপেন বলে, এই বিষয়টা মালয়েশিয়াতে হলে সেটা একদম ন্যাচারাল হয়, কিন্তু ইন্ডিয়া থেকে স্যারোগেসি মাদার নিয়ে গেলে তো প্রবলেম হবে। অর্জুন বলে, কোনো প্রবলেম নেই, আমাদের প্ল্যাটিনাম প্যাকেজ আছে, তবে সেটা একটু বেশি এক্সপেন্সিভ। এই প্রসেসে আমরা স্যারোগেটকে পাঠাবো না, বরং তার ভ্রূণটাকে পাঠাবো। এখানে একটা হেলদি অ্যাম্ব্রিও তৈরি হবে আপনাদের জন্য। আমরা তখন ওই অ্যাম্ব্রিও কুয়ালালামপুরের পার্টনার ক্লিনিকে পাঠাবো। ইমপ্ল্যান্টটা মালয়েশিয়াতেই হবে, আর বাচ্চাটা জন্মাবে আপনাদের মায়ের সামনেই। ঝিনুক জিজ্ঞেস করে, আচ্ছা এই প্রসেসটা কি লিগাল? অর্জুন বলে, আসলে ল সায়েন্সের থেকে অনেক পিছিয়ে আছে। আমরা লাইফ ক্রিয়েট করার জন্য বিজনেস করি। লাইফ, হ্যাপিনেস এগুলো আমরাই ক্রিয়েট করি। এর থেকে বড় ল আর কি হতে পারে? ভূপেন আর ঝিনুক কৌশলে অর্জুনের থেকে তার অবৈধ বিজনেসের সমস্ত তথ্য তার মুখ থেকেই বের করে আনে। আর এই সব কিছু রনি আর কানাই তাদের ল্যাপটপে রেকর্ড করে ফেলে। ফাইনালি ভূপেন আর ঝিনুক তাদের প্ল্যান সাকসেসফুল করে। রাতে ঝিনুক শাহানার বাড়িতে যায়। শাহানা তার বাচ্চার জন্য অনেক আপসেট ছিল। সে ঝিনুককে বলে, কিছু করতে পারলে? ঝিনুক বলে, আশা করি পেরেছি, তবে আমি তোমার অর্জুনকে মারতে পারিনি শাহানা। শাহানা বলে, ইটস ওকে, আমারও তোমার গোপালকে মারতে হয়নি। এখানে ফ্ল্যাশব্যাকে গোপালের মৃত্যুর ঘটনা দেখানো হয়। ওই রাতে শাহানা গোপালের কাছে গিয়ে বলে, আমি জানি ঝিনুকের এখন আমাকে প্রয়োজন, এজন্যই আমি এখানে এসেছি। গোপাল তখন অনেক ড্রিঙ্ক করেছিল, তাই সে নিজেই কন্ট্রোল হারিয়ে নিজেই বিল্ডিং থেকে পড়ে গিয়ে মারা যায়। গোপালের মৃত্যুতে শাহানার কোনো হাত নেই, এটা সম্পূর্ণ একটা অ্যাক্সিডেন্ট ছিল। তবে এই ঘটনায় শাহানা সেদিন অনেক ঘাবড়ে গিয়েছিল। সিন প্রেজেন্টে আসে। এসব শুনে ঝিনুক হাসতে শুরু করে, আর তার এই হাসিটা ছিল আনন্দের হাসি। শাহানা ঝিনুককে জিজ্ঞেস করে, আর তুমি কি করলে? ঝিনুক বলে, আমার যা কাজ আমি সেটাই করেছি, শুধু ভয়েস দিয়েছি। এদিকে আমরা দেখি অর্জুন একটা সেমিনারে মিডিয়ার লোকেদের সামনে বক্তব্য দিচ্ছে। তখন ভূপেন তার পুলিশ ফোর্স নিয়ে অর্জুনকে অ্যারেস্ট করে নেয়। এটা দেখে মিডিয়ার লোকেরা অনেক অবাক হয়। ভূপেন মাইকের সামনে গিয়ে বলে, হিউম্যান ট্রাফিকিং, ইলিগাল স্যারোগেট এবং অ্যাম্ব্রিও স্মাগল করার জন্য অর্জুন সেনকে আমরা অ্যারেস্ট করছি। মিডিয়ার লোকেরা এসব কিছু ভিডিও করে নেয়। এখানে সবাই অনেক অবাক হয়ে গিয়েছিল, কারণ তারা ভাবতেও পারেনি যে ভালো মানুষের মুখোশের আড়ালে অর্জুন এতদিন ধরে এইসব বেআইনি কাজ করছিল। এসব শুনে শাহানা অনেক খুশি হয়। সে ঝিনুককে জড়িয়ে ধরে কাঁদতে থাকে আর তাকে ধন্যবাদ জানায়। এরপর শাহানা ঝিনুককে বলে, তোমাকে আজ অনেক সুন্দর লাগছে। ঝিনুক বলে, তোমাকেই কপি করেছি। শাহানা বলে, অরিজিনালের থেকে বেটার লাগছে। এরপর সব নিউজ চ্যানেলে অর্জুনের অ্যারেস্ট করার খবরটা চলতে থাকে। নিউজে দেখানো হয় পুলিশ অর্জুনের ফ্ল্যাট থেকে একটা মেয়েকে উদ্ধার করে, যাকে অর্জুন স্যারোগেসির জন্য এনেছিল। এই নিউজ দেখে শাহানা অনেক খুশি হয়। সে সুইডেনে তার বাচ্চার কাছে যাওয়ার জন্য সুইডেনের টিকিট কেটেছিল। শাহানা সেই টিকিট হাতে নিয়ে স্মাইল করে। ফাইনালি সে তার বাচ্চার কাছে যেতে পারবে এটা ভেবেই সে অনেক খুশি ছিল। গল্পের একদম শেষে দেখানো হয় ভূপেন তার ফুল গাছের কাছে যায়। এতদিন ধরে গাছটায় ফুল ফোটেনি বলে তার খুব মন খারাপ ছিল, কিন্তু আজ সেই গাছে একটা ফুল ফুটেছে। এটা দেখে ভূপেন বলে, অবশেষে তুমি ফুটলে। গাছে একটা পাতা মরে গিয়েছিল। ভূপেন সেই পাতাটা হাতে নিয়ে বলে, তুমি ফুটলে বলেই গাছের একটা পাতার সমস্ত প্রাণ শুষে নিয়েছে। তোমাকে ফোটাবে বলে একজন মারা গেল। প্রকৃতি হয়তো এভাবেই সমতা বজায় রাখে। বৃষ্টি একটু বেশি হলেই শেকড় পচে যাবে, রোদ বেশি হলে পাতা পুড়ে যাবে, আর বেশি অহংকার হলে পতন হবে। নিজেকে মালিক ভেবেছিল, কাকে রাখবে আর কাকে মারবে সেটা নিজেই ঠিক করেছিল, কিন্তু সে ভুলে গেছে বাগানের একটা নিজস্ব নিয়ম আছে। এরপর ভূপেন গান গাইতে গাইতে তার গাছে পানি দেয়। গল্পের শেষে দেখানো হয় ঝিনুক একটা নতুন হিন্দি মুভিতে তার ভয়েস দিচ্ছে, আর সেটা রনি রেকর্ড করছিল। ভয়েস দেওয়া শেষে ঝিনুক রনিকে আগামীকাল একসঙ্গে কফি খাওয়ার জন্য অফার করে। রনিও তাতে রাজি হয়ে যায়। ঝিনুক তখন স্মাইল করে, আর এখানেই গল্পটা শেষ হয়ে যায়। আসলে যে যেমন কর্ম করবে তাকে তার ফলটা পেতেই হবে, সেটা দুদিন আগে হোক বা দুদিন পরে। ঠিক যেরকম গোপাল আর অর্জুন তাদের কর্মফল পেয়েছে। এই কারণে আমাদেরও সবসময় বিবেক দিয়ে বিবেচনা করা উচিত যে আমরা যে কাজগুলো করছি সেটা আদৌ সঠিক হচ্ছে নাকি ভুল।
কারণ আমরা যদি কোনো রকম খারাপ কাজ করে থাকি তার ফলও কিন্তু একটা না একটা সময় আমাদের ঠিক পেতে হবে। তো গল্পটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।